বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধ মাইনেই থাকতে হইব। মহান মুক্তিযুদ্ধের 53 বছর অতিক্রান্ত হলো, এখনো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার প্রতিফলন ও আদর্শ বাস্তবায়ন হলো না কেন? 69, 70, 71 রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তখন আমাদের কি ছিল? একটা শার্ট একটা প্যান্ট, হলে থাকতে খাইতে পারতাম না, গরিব ছিলাম। কোনো বাঙালি কোটিপতি ছিল না। 2 জন বাঙালি শুধু কোটিপতি ছিল বলে বলা হতো। একজনের নাম একে খান ফ্রম চট্টগ্রাম, আরেকজনের নাম জহুরুল ইসলাম ফ্রম কিশোরগঞ্জ, ময়মনসিংহ। আর কি 5 কোটি টাকার মালিক নাকি তারা ছিল। সবাই বলতো 5 কোটি টাকার মালিক জহুরুল ইসলাম। যুদ্ধ করলাম, দেশ স্বাধীন হইল, লুট হইছে, ব্যাংক লুট হইছে, বিদেশেও জমছে, কিন্তু বাঙালির কত ছেলে 22 পরিবার চলে গেছে। আজকে যদি পাকিস্তান থাকতো তাইলে গুলিস্তানের রাস্তার পারে দাঁড়ায় দেখতাম, কে যায় রে, আদমজির নাতি যায়, কি তার নাম? তার নাম রাহাত খান। তার গাড়ি আরি বাবা, আদমজির নাতির গাড়ি দেখতাম, ইস্পাহানির গাড়ি দেখতাম, সাইগল বাওয়ানিদের গাড়ি দেখতাম। এখন তো এটা আমাদেরকে দেখতেও না। 72 সনে তাজউদ্দিন আহমদ অর্থমন্ত্রী হিসাবে যে বাজেটটা পেশ করে ছিল 750 কোটি টাকা, আর এখন গত বছর বাজেট পেশ হয়েছে 7.5 লক্ষ কোটি টাকা। ডিফারেন্সটা বুঝতেছেন? কাজে স্বাধীনতা হইয়া কিছুই হয় না, এটা বলা ঠিক হবে না। বাঙালির ছেলে কর্নেলের উপরে ছিল না কেউ। উসমানের মতো ব্রিলিয়েন্ট অফিসার অফ দ্য ওয়ার্ল্ড, আমি ওয়ার্ল্ড বলছি, দ্বিতীয় মহাযুদ্ধে স্বর্ণপদক পাওয়া ব্রিটিশের সৈনিক উসমানী, মেজর উসমানীকে ব্রিটিশ জেনারেল মন্টু কুমারী বলছিল, দিস বয় ওয়ান্স হি উইল বি দ্য জেনারেল অফ ইন্ডিয়া। ইন্ডিয়া ভাঙ্গিয়া পাকিস্তান হইল, কিন্তু বাঙালির ছেলে কর্নেলের উপরে হইতে পারল না। কিন্তু আজকে বাঙালির ছেলে জেনারেল ওয়াকারুজ্জামান, এখন আমার কিছুই মনে হয় না। অথচ কোনো বাঙালির ছেলে কিন্তু মেজর জেনারেল ছিল না। যুদ্ধ আমাদেরকে বাঙালি ছেলেদেরকে মেজর জেনারেল বানাইছে। বাঙালির একমাত্র সন্তান, পাকিস্তানের সঙ্গে তাদের লিঙ্ক ছিল বলে তার নাম হলো শফিউল আজম। সে ছিল তখন একজন সেক্রেটারি, বাঙালির ছেলে। কোনো বাঙালির ছেলে ডেপুটি সেক্রেটারির উপরে ছিল না। এখন শত শত সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, এই সেক্রেটারি, ওই সেক্রেটারি, পাই নাই কি? এখন পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে আমরা সমানে সমানে বসে আমার সেক্রেটারি এবং তার সেক্রেটারি কাজে পাইছি। একটা বাঙালির ছেলে বাইরে যাইতে হইলে পাসপোর্ট করতে হইতো লাহোরে গিয়া, অথবা পিন্ডিতে গিয়া, অথবা ইসলামাবাদে গিয়া। এখন আমার বাঙালির প্রায় 1 কোটি মানুষ সারা পৃথিবীতে থাকে। কত হাজার হাজার কোটি ডলার পাঠায় অনুদান হিসাবে প্রতি মাসে মাসে আমার দেশে। এটার কোনো ঠিকানা নাই। পৃথিবীর যেখানে যাবেন বাঙালি নাই এমন পৃথিবী পাবেন না। কাজে স্বাধীনতা আমাদেরকে কিছুই দেয় নাই, এইটা বলাটা বড় নেগেটিভ কথা। হ্যাঁ, তবে যতটুকু দেওয়া দরকার ছিল অতটুকু আমরা পাই নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা যত উন্নত হওয়ার কথা ছিল তার চেয়ে আমরা ডাউন হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজগুলো আরও উন্নত হওয়া দরকার ছিল। আমাদের রিসার্চ আরও বেশি হওয়া দরকার ছিল। আমাদের বৈজ্ঞানিক যে কর্মকাণ্ড এর চেয়ে অনেক বেশি হওয়া দরকার ছিল। শুধু বাংলাদেশের অ্যাটমিক এনার্জি না, আরও অনেক উপরে ওঠার দরকার ছিল। সেইটা আমরা পাইনি। আমাদের পাকিস্তান আমলে না খাইয়ে থেকেও আমাদের যে সততা ছিল, সেই সততাটা আমাদের নষ্ট হয়েছে। কেন জানেন? ফর লুম্পেন ইকোনমি। লুটেরা অর্থনীতির কারণে আমাদের স্বভাবটা নষ্ট হয়েছে। আমরা সবাই অর্থের বৃত্তের পিছনে ছুটি। কেউ পাই, কেউ পাই না, কেউ আশায় থাকি, কেউ ব্যর্থ হই। ব্যর্থ যে হই সে মুখ লুকায়া বাসি। আর যে আমরা যে সফল হই যারা, তারা দেশকে ভালো না বাইসা আমরা বেগম বাড়ি বানাই, আমরা মালয়েশিয়াতে সেকেন্ড হোম করি, আমরা টাকাটাকে লুটপাট করি, আমরা সিঙ্গাপুরে বাড়ি কিনি। দেশপ্রেমটা আমাদের যেন কমে গেছে। এই দেশপ্রেম কমার পিছনে আছে আমাদের লোভ, আর লোভের পিছনে আছে অর্থনীতি, যাকে বলা হয় লুম্পেন ইকোনমি। সেই লুম্পেন ইকোনমিটা এসে একসময় সেটেল হবে।
এখন না হোক 20 বছর 25 বছর 30 বছর পরে লুম্পেনি কুমটে সেটেল হবে, তখন বাঙালির সন্তানেরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে, তখন বাঙালির ছেলেরা রিয়েল ক্যাপিটালিস্ট হবে, তখন বাংলায় সত্য এবং সঠিকভাবে ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে 2 নম্বরের মধ্যে না 1 নম্বর হিসাবে। দি গ্রেড অফ লিডারশিপ এটা কমে গেছে, নিচে নেমে গেছে। আগের সেই নেলসন ম্যান্ডেলা নাই, সেই ইয়াসির আরাফাতও মধ্যপ্রাচ্যে আর নাই, আগের সেই নেতৃত্ব গান্ধীও নাই, আগের সেই নেতৃত্ব সেই মিশরের নাসের নাই, সেই ইন্দোনেশিয়ার সুয়াকর্ণু নাই, জওহরলাল নেহেরু নাই। বুঝতে হবে কিন্তু মানে লিডারশিপের যে মানটা কমে গেছে, যে কারণে আমাদের দেশে যে জিনিসটা হইতেছে এখন শুধু ক্ষমতার প্রাপ্তি, কারণ ক্ষমতা প্রাপ্ত হইলে পরেই অর্থনীতি আমার ভাগ্যে আসে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে রাজনীতিতে হঠাৎ কেন বিতর্ক শুরু হলো? লাখে লাখে মরে সৈন্য কাতারে কাতার সুমার করিয়া দেখি 50,000। পরের নাই ছোটবেলার পুঁতি পড়া। এই সংখ্যাটা হলো প্রতীকী সংখ্যা, এটাকে চ্যালেঞ্জ করা উচিত না তো। এটা মানুষের একটা অভিমতের মধ্য দিয়ে যে জিনিসটা বেরিয়ে এসে পড়ে। 30 লাখ লোকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 3 কোটি লোক মৃত্যুবরণ করছে। এটা একটা প্রতীকী সংখ্যা, এটা চ্যালেঞ্জের সংখ্যা না। এটা 30 লাখ না 29,595 বা 3 লাখ, এটা যারা বিতর্ক করে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধটা সম্পর্কে ধারণা তাদের কম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবয়বটা এত উপরে যে 30 লাখ এই যে একবার যে প্রতীকী চিহ্ন হয়ে আসছে, প্রতীকী সংখ্যা হয়ে আসছে, এটা কম বেশি করলে বাংলাদেশ ছোট হয়ে যায়। কাজে মরছে কি না গুণে দেখুক গণবনে ভবিষ্যতে সন্তানেরা বা যারা ওই যে জ্ঞানী গুণী মানুষ যারা এরা গুনুক। কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসেবে আমি জানি 30 লাখ লোক মৃত্যুবরণ করছে, কারণ এইটা প্রতীকী সংখ্যা, এটাকে আমি ছোট করতে পারবো না। এই যে বলি আমি বক্তৃতায় হাজার হাজার গুলি আমার মাথার উপর দিয়ে গেছে, আসলে কি আমি গুনছি কত হাজার গুলি গেছে? এটা বলি কেন? এটা একটা প্রতীকী শব্দ। আওয়ামী লীগের দাবি তারাই একমাত্র মুক্তিযুদ্ধের সপক্ষের দল, আসলে কি তাই? আপনার ব্যাখ্যা কি? যে ভোটটা হইল 7ই ডিসেম্বর হইল পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির ভোট, আর 17ই ডিসেম্বর হইল প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির ভোট, পূর্ব পাকিস্তানের ভোট। সেইখানে যে ভোটটা কাস্টিং ভোটের 71% ভোট আওয়ামী লীগ পেল, একা নৌকা। আপনারা কি জিনিসটা বুঝতে পারতেছেন? 6% ভোট জামাত পাইল। মুসলিম লীগ, পিডিপি আরো অন্যান্য দলগুলা মিল্লা সর্বমোট 15% ভোট পাইল। নুরুল আমিন, টুরুল আমিন মিল্লা টিল্লা সব মিললে 15% ভোট পাইল। বামপন্থীরা 4% ভোট পাইল। তাইলে কি হইল? আওয়ামী লীগ একাই পাইল 71%। এখন আওয়ামী লীগ যদি যুদ্ধের ডাক দেয় তাহলে তার পক্ষে কত মানুষ আছে? সে যদি বলে যে আমি যুদ্ধে গেছি, আমার নেতৃত্বে যুদ্ধ হয়েছে, 29-এর মধ্যে বাম যারা ছিল এরা তো ছিল টোটাল 4%, টোটাল। কারণ মৌলানা ভাসানী সাহেব তো ইলেকশনে যায় নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু তারও একটা সমর্থন ছিল। ধরেন 7% ভোট ছিল বামদের, নেপ, ভাসানী নেপ, মুজাফর নেপ, অন্যান্য দল কিছু ছিল ছোটোখাটো স্বতন্ত্র, এদের ছিল 7% ভোট। তাহলে 7 আর 71 78%, 80% লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আর মুসলিম লীগ, পিডিপি, জামাতে ইসলাম, নেজামে ইসলাম, কথাটা বুঝেন, মুসলিম লীগ, পিডিপি, জামাতে ইসলাম, নেজামে ইসলাম 4টা মূল দল, কাউন্সিল মুসলিম লীগ, এই 5টা দল, এই 5টা দল যুদ্ধে যায় নাই। তবে সবাই যুদ্ধের বিরোধী ছিল না। মুসলিম লীগের অনেক মানুষ ঘরে বসে রয়েছে, মনে মনে যুদ্ধ সমর্থন করছে। যারা 70-এ নৌকা মার্কায় ভোট দেয় নাই, কিন্তু যুদ্ধের সময় সেই ছেলেটি আবার যুদ্ধে গেছে। কাজে এইটা বলা হয় যে সামগ্রিকভাবে যে সামান্য কিছু লোক ছাড়া, আল বদর, রাজাকার, আল শামস
আর দালাল ছাড়া সব মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সক্রিয়ভাবে এবং নিষ্ক্রিয়ভাবে পক্ষে ছিল। সেইখানে আওয়ামী লীগ যদি দাবি করে তারা একাই যুদ্ধ করছে, এটা সঠিক হবে না। স্বাধীনতা বিরোধীরা ৭১-এর মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা না চেয়ে বরং মুক্তিযুদ্ধকে জাস্টিফাই করে যাচ্ছে, আপনার ব্যাখ্যা কি? জামাত ইসলাম একটা দল, এই দল দুইটা জায়গাতে ভুল করছে, দুইবার। ৪৭ সনে যে সারা মুসলমানরা যে পাকিস্তানের জন্য আন্দোলন করলো, জামাত ইসলাম তখন বিরোধী ছিল। আমি আবারও বললাম, ৪৭-এর পাকিস্তান আন্দোলনে জামাত বিরোধী ছিল, তাদের নেতা ছিল মৌলানা আবুল আলা মওদুদী। জামাত ওখানে মস্ত বড় ভুল করছে, পরে ক্ষমা চাইছে। মওদুদীর কিন্তু ফাঁসিও হয়েছিল, ফাঁসির অর্ডার হয়েছিল, মওদুদীর কিন্তু ফাঁসির অর্ডার হয়েছিল, সেইটাও সে ক্ষমা চাইয়া বাঁচছে। খালি জামাত বারে বারেই ভুল করছে। জামাতের পাকিস্তানের রাজনীতিও ভুল ছিল, ওই ব্রিটিশ আমলে যে পাকিস্তান আন্দোলন এখানেও জামাত ছিল না। আর ২৩ বছরের মুক্তি সংগ্রামের স্বাধীনতা সংগ্রামের যে সংগ্রাম, সেই সংগ্রামে জামাত ছিল না। তারা ৭১ সনে বিরোধী ছিল। এখন ৭১ সনে তারা বিরোধী ছিল। এখন যারা জামাতের আছে তাদের হয়তো বা ২-১ যারা জামাত করে, ওই তারা ৭১-এর নেতারা বাইচা আছে, আর না হইলে নাই বললেই চলে। এখন যারা জামাতের নেতৃত্ব দেয়, জনাব ডাক্তার শফিকুর রহমান থেকে ধৈর্যা, গোলাম পড়ুয়ার সাহেব থেকে ধৈর্যা, যারা দেয় আবু তাহের থেকে ধৈর্যা, এরা কেউ দালাল ছিল, রাজাকার ছিল, কারণ এদের তো বয়স ছিল না। কিন্তু দল হিসাবে জামাত মুক্তিযুদ্ধে অপরাধ করছে, মুক্তিযুদ্ধে ভুল করছে, মুক্তিযুদ্ধে তারা আলবদর সৃষ্টি করিয়া বুদ্ধিজীবী হত্যা করছে, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। কাজেই জামাত মুক্তিযুদ্ধ নিয়ে কি বিশ্লেষণ করলো কি করলো না, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না, আমার হাসি পায়। অভিযোগ আছে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র বিশেষ দলকে সুবিধা প্রদান করছে, এ বিষয়ে আপনার ব্যাখ্যা কি? এই সরকারের উপরে টোটাল প্রভাবটাই জামাতের। ভূত আমি বলবো না, প্রভাব, টোটাল প্রভাবটা জামাতের। এবং যারা এখন যারা বলতেছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা শহীদ মিনারে দাঁড়ায় বলে যে ইসলামী ছাত্র শিবির হইল ৫ই আগস্টের বিপ্লবের ভ্যানগার্ড, এরা আজকে বলুক তো দেখি, আজকে ডাক দিক যে আমি মুক্তিযুদ্ধ মানি না, ৭১-এর মুক্তিযুদ্ধ এটা ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আমি ৭২-এর সংবিধান কি কবর দিয়া দিব। হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধের ডাক দিছিল নেতারা সব অপাংতেও, এখন জিয়ারেও ধরছে। বিএনপি অনেক পরে বুঝছে। আমি প্রথম দিন বলছি, এটা আমি এখানে বলতে পারি কিন্তু বললে অসুন্দর হবে। আমি প্রথম দিন বলছি, যারা শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের জন্য বকা দিছে, 2 দিন পরে জিয়ারে বকা দিবে। দিছে কিনা আপনারা দেখেন। কারণ মুক্তিযুদ্ধ খালি শেখ মুজিব একা করছে বললে হবে না। শেখ মুজিব মুক্তিযুদ্ধে ছিলই না, শেখ মুজিব ছিল স্বাধীনতা সংগ্রামে। মুক্তিযুদ্ধ শুরু হলো 26শে মার্চ থেকে। কেন? স্বাধীনতার সংগ্রামটা ছিল জমিটা আমার, কিন্তু অন্যরা দখল করে রাখছে। আর মুক্তিযুদ্ধ ছিল সেই জমিটা আমার, যেটা CSRS, এইটাকে মুক্ত করার জন্য আমি অস্ত্র ধরছি। এটা হলো মুক্তিযুদ্ধ। সেই আন্দোলনের নেতা কারা? সেই আন্দোলনের নেতা, রাজনৈতিক নেতার নাম হলো সৈয়দ নজরুল তাজউদ্দিন, সামরিক নেতার নাম হলো জেনারেল উসমানী, জিয়াউর রহমান, সিআর দত্ত, আবুল বাশার, কর্নেল তাহের, কাজী নুরুজ্জামান, মেজর মঞ্জুর, মেজর জলিল। এরা হলো মুক্তিযুদ্ধের অস্ত্রধারী নেতা, যুদ্ধের নেতা। আর রাজনৈতিক নেতা হলো তাজউদ্দিন, সৈয়দ নজরুল, তারা মুজিবনগর সরকার। স্বাধীনতা ইস্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? ইতিহাসে বাঙালি জাতির মধ্যে শেখ মুজিব নামটা, যত বিশ্লেষণ, যত ইতিহাস করুক, যে যা করুক, শেখ মুজিবের নামটা ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে 1 নম্বরে থাকবে। এটা কেউ ফিরাইতে পারবে না। আর জিয়াউর রহমানের নামটা থাকবে মেজর জিয়া। আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে বলছে নিজের নামে, পরে বলছে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কাজে উনি একটা সেঞ্চুরি মারছে। উসমানী সাহেব প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের, জিয়াউর রহমান ব্রিগেড কমান্ডার, জেড ফোর্স, খালেদ মোশাররফ ব্রিগেড কমান্ডার কে ফোর্স, শফিউল্লাহ ব্রিগেড কমান্ডার এস ফোর্স। এগুলো জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধ মাইনেই থাকতে হইব, কথাটা খুব ঠিক। কারণ মুক্তিযুদ্ধ বাদ দিলে তো বাংলাদেশ থাকে না। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। আবারও বললাম, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মায়ের নাম। বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশ বেরিয়েছে। একদিনে 15,000 লোক মারছে বুড়িগঙ্গাতে পাক বাহিনী গুলি করে। 15,000। বুড়িগঙ্গার লাল হয়ে গেছে। 10,000 লোক মারছে জিঞ্জিরাতে। 25,000 লোক মারা গেছে শুধু কেরানীগঞ্জে একদিনে। কি কয় কি না, এগুলো কি কয়? কাজে মুক্তিযুদ্ধ কি যারা না দেখছে, রং রং করে যারা কথা কয়, আমি সবাইকে হাস্য কই, কিন্তু মনে এত কষ্ট হয়, আল্লাহ আমারে কেন বাঁচায় রাখছো তুমি, আমার মৃত্যু দাও না কেন? এগুলো তো আমার শোনার কথা না। মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন, শেখ মুজিব নিয়ে প্রশ্ন থাকবে, নেতাদেরকে নিয়ে প্রশ্ন থাকবে, শাসন নিয়ে প্রশ্ন থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন থাকবে কেন? মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন, কিন্তু একটা পক্ষের দাবি ভারতের চাপে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে ডাক দিয়েছেন। এ বিষয়ে আপনার ব্যাখ্যা কি? 27শে মার্চ জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিয়েছে। ওই সময় ভারত আইলো করতে গিয়া, কত তাড়াতাড়ি ভারত আইসা গেছিল। এগুলো তো ভারতটারে যেভাবে দেখানো হচ্ছে, এইগুলো তো এক ধরনের অবিমৃষ্যকারিতা, একটা জাতির যে হীনমন্যতা। আবারও বললাম, এই সব ব্যাপারে ভালো কথা বললো, আমি যদি যত ভালো কথাই বলি ফুলদুর রহমান এই তো ভারতের দালাল, তো হীনমন্যতা। জিয়াউর রহমান সাহেব কেন বলছে এই বইগুলা পড়ে? তখনকার সময়ে আবুল কাসেম সন্দীপ সহ, ডাক্তার মুশফিক সহ যত মানুষ রেডিও সেন্টারে ছিল, কালুরঘাট বেতার কেন্দ্রে ছিল, তাদের সবার বইগুলা পড়েন। সবাই তো বই লেখা চলে গেছে। এই যে ভদ্র মহিলা ছিল কিছুদিন আগে মারা গেলেন, মুস্তারি শফি, উনার বইগুলা পড়েন না, পড়লেই তো হবে। সবই ভুল বলছে আর সত্য বলতেছে শুধু রাজাকার রায় নাকি? আবুল কাসেম সন্দীপ তো রেডিও সেন্টারের মূল ব্যক্তি ছিল, মেকানিক্সের। উনি তো বলছে আরে আসেন তো দেখি, আরো আসিল, আমি নামগুলো এই মুহূর্তে স্মরণ করি, আমি সব বলতে পারবো। জিয়াউর রহমানকে বলছে আমরা তো মাইনর সবাই স্বাধীনতার কথা কইলাম, আপনি তো লেন এখানে মেজর, আপনি বলেন। তখন জিয়াউর রহমান সাহেব প্রথমে নিজের নামে ঘোষণা করছে, তারপরে এরা বললো যে আপনি তো নিজের নামে ঘোষণা করলে জিনিসটা হয় কি, আপনার পিছনে তো কোনো নাই, এন্ডোর্সমেন্ট নাই অফ দ্য পিপুল। তো এন্ডোর্সমেন্ট কার আছে? এটা শেখ মুজিবুর রহমানের আছে। এটা জিয়াউর রহমান সাহেব তো জানে যে এটাই তো সত্য। নতুন ন্যারেটিভ শুরু হয়েছে, মুক্তিযুদ্ধ নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ। এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি? আমি সব কথার মধ্যে আমি আপনাকে একটা কথা বলবো, এই যে ভার্সন, যেটা এই টোটাল ভার্সনটা হইল অ্যান্টি বাংলাদেশ যারা, অ্যান্টি মুক্তিযুদ্ধ যারা, এদের ভার্সন। এই বাঙালির মুক্তিযুদ্ধ হইল 1000 বছরের শ্রেষ্ঠ সম্পদ, বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ গৌরব। এইটা যে কি বলবো, আমি আর বেশি বললাম না, যে স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকাররা যে এটাকে ছোট করার জন্য এইসব কথা প্রচার করে। শেখ মুজিবুর রহমান, আরে তোদের 14 পুরুষের ক্ষমতা আছে নাকি? শেখ মুজিবুর দেশে আসলো 10ই জানুয়ারি, আর 17ই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে। তোদের 14 পুরুষের ক্ষমতা আছে। রাজাকারের বাচ্চাদের শেখ মুজিব করে ভারতের কাছে দেশ বিক্রি করে দিছে, ভারত করে দিয়ে। তাহলে ইন্দিরা গান্ধীকে কেন বলছে আপনি সৈন্য নিয়ে যান আমার দেশ থেকে, মাত্র 1.5 মাসের মধ্যে? কাজে এইগুলো আমি উত্তর দিতে চাই। খুব তিক্ত লাগে, খুব খারাপ লাগে। কারণ রাজাকারের বাচ্চারা, তাদের বাপ চাচারা পরাজিত হয়েছে, এদেরকে কুত্তার মতো মারছে মুক্তিযোদ্ধারা। এরা এই গ্লানিটা বলতে না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে। এরা হাসিনার বিরুদ্ধে কথা বলুক, আমি 100 বার এদেরকে সমর্থন করবো। 15 বছরের হাসিনার শাসন, আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলুক, আমি 100 বার এদেরকে সমর্থন করব। কিন্তু মুক্তিযুদ্ধকে যারা কলুষিত করতে চায়, তাদেরকে আমার চোখের সামনে বাইসা উঠে সেই চেহারাগুলো। আলবদররা যারা মুনির চৌধুরীকে গুলি করে হত্যা করছে, আলবদররা যারা শহীদুল্লাহ কায়সারকে গুলি করে, ডাক্তার আলিম চৌধুরীদের মতো লোকজনকে গুলি করে হত্যা, এদের চেহারাগুলা বাইসা উঠে। স্বাধীনতার পর
সিরাজুল আলম খানের ক্যারেক্টারকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সিরাজুল আলম খান বা সতী সন্তাকে যে ছাত্রদেরকে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করছে, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, হ্যাঁ, পাকিস্তান চাও না বাঙালি জাতির রাষ্ট্র চাও। এই যে বাঙালির জাতি রাষ্ট্র, এখন আর জাতি রাষ্ট্র বলে না কেউ, আমরাও বলতে চাই না, এটা সবার রাষ্ট্র। সিরাজুল আলম খান সেই জায়গাটা, ওই আমার এই আঙ্গুলের রক্ত কাইটা সিরাজুল আলম খানের কাছে আমি মুক্তিযোদ্ধা হয়েছি। এটা 71 সনে না, 69-70 সনে 8,000 মুক্তিযোদ্ধা ছিল বিএলএফ, বেঙ্গল লিবারেশন ফোর্স। পরে যেটার নাম হইল মুক্তিযুদ্ধের সব মুজিব বাহিনী বলা হয়। কাজে সিরাজুল আলম খান এটার 1 নম্বর উদ্যোক্তা। আমি শেখ ফজলুল হক মুনি, তুফাইল আহমদ, রাজ্জাক সাহেবকে ছোট করতে চাই না, কিন্তু সিরাজুল আলম খান এইটার ফিলোসফার গাইড। অনেক গুণা স্লোগান, পতাকাটা কেমনে হইল। আমি যে রুমে ছিলাম 116 নম্বর ইকবাল হল, সেই হলে ডাক দিল, কিরে শিবনারায়ণ, কুমিল্লার শিবনারায়ণ দাস, পারবে না পতাকা? বলে, লিডার আপনি, গুরু আপনি হুকুম দিলে আমি, দাদা আপনি হুকুম দিলে আমি পারবো। শিবনারায়ণ দাস সারা রাত্রে বাংলাদেশের পতাকা আসলো। এই লোকটা শেখ হাসিনার আমলে মারা গেল। এত অকৃতজ্ঞ এই মূর্খ আওয়ামী লীগাররা শিবনারায়ণ দাসের জন্য একটা শোক সভাও করে নাই, সিরাজুল আলম খানের জন্য শোক বার্তাও দেয় নাই। এরা এত কৃতজ্ঞ, এই কারণে এরা দেশ ছাড়তে হয়েছে। 2024-এর আন্দোলনে আমরা দেখলাম ছাত্রছাত্রীরা রবীন্দ্র নজরুলের গান গেয়েছেন, আগুনের পরশমণি গেয়েছেন, কিন্তু অভ্যুত্থান শেষে এই বিষয়টি ম্লান হয়ে যাচ্ছে কেন? দেরাদুনে ভোর 5টার সময় পূর্ব দিকে সূর্য উঠতেছে, আর আমি গান গাইতেছি, আমার পিছনে শত শত আমার এই যে ফোর্স যারা আছে, ট্রেনিং দিচ্ছি, চোখ বায়া বুক ভেসে যাচ্ছে পানিতে, 2 বার বুক ভাসছে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়। পতাকা তুলছি এবং নামাইছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমিও শুনছি তীরহারা এই ঢেউ সাগর পাড়ি দিব রে। আমিও শুনছি রবি ঠাকুর, নজরুলের বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির। আমিও শুনছি মুক্তিযুদ্ধের গান গায়, মুক্তিযুদ্ধের পথে মানুষকে ডাকছে, কিন্তু এরা হইল সদ্য বেশধারী মুনাফেক। তো ফেসিস্টের চেয়ে মুনাফেক কি খুব ভালো কিনা? ইসলাম কি বলে যে মৌলানা সাহেবরা যে প্রত্যেক দিন মাঠে মাঠে হাজারে হাজারে লাখে লাখে বক্তৃতা করেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করি কে বেশি খারাপ, ফেসিস্ট না মুনাফেক? 72-এর সংবিধান মুজিবনগর সরকারের ঘোষণাপত্রের সঙ্গে নাকি সাংঘর্ষিক, এমন কথাও শোনা যাচ্ছে, আসলে কি তাই? না, এটা রাজাকার রায় কয়। আমি এটাই বললাম, পরিষ্কারভাবে বলছি, রাজাকার রায় কত, যাদের পূর্বপুরুষ রাজাকার ছিল তারা কয়ে গেছে, এখন তাদের সন্তানেরা কয়। মুজিবনগর সরকারের কি ঘোষণা ছিল? সাম্যত, একই তো। এটার সঙ্গে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়বাদের পার্থক্য কি? এটা তো আরো এব্রিভিয়েশনটা আরো সঠিক হইল। ওইটাকেই তো ইলাবোরেশন করে এটা হয়েছে। ওই স্বাধীনতার যে ডিক্লারেশন বা প্রক্লেমেশন, এই 3টা জিনিসকে এব্রিভিয়েশন করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়, এটার সাথে ওইটার কন্ট্রাডিকশনটা কি? কোনো কন্ট্রাডিকশন আছে? এইগুলো হলো রাজাকাররা সংবিধানকে ছোট করার জন্য, মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য এইগুলা বলে রাজাকাররা। আমি আবারও বললাম, অথবা তাদের অধস্তন পুরুষেরা। বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা সেল গঠন করতে পারলো না কেন, যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মানুষের কাছে পৌঁছানো যায়? বিএনপি তো কোনো গোপন পার্টি না, আন্ডারগ্রাউন্ড পার্টি না। কত 15 বছর বা 16 বছর 17 বছর তার উপর দিয়ে যে অত্যাচারটা গেছে, এর আগে তো 5 বছর বিএনপি ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকলে মানুষের জ্ঞান অর্জন করার খুব স্পৃহা বেশি থাকে না, ত্যাগ করার স্পৃহাও থাকে না। তাহলে 15 আর 16, 5 আর 16, 21 বছর যাবত তো বিএনপি জীবন, একটা হলো 5 বছর ক্ষমতায় ছিল, আর 16 বছর ছিল জীবন মৃত্যুর মুখামুখি। ওইখানে দাঁড়ায় খুব যে গোপনে গোপনে জামাতের মতো সংগঠন করা, এই ট্রেনিংটা বা এই কি বলবো,
এই ধরনের একটা চিন্তাও বিএনপির মাথার মধ্যে আসে নাই বা আসবেও না কোনোদিন, কারণ বিএনপি হলো ওপেন পার্টি, দিবালুকের মতো স্পষ্ট। আমি আমার কথা বলবো জনসভার মধ্যে, আমি আমার কথা বলবো কর্মী সভার মধ্যে, আমি আমার কথা বলবো মিছিলের মধ্যে, এই হলো বিএনপি। ধানমন্ডি 32 নম্বর ভাঙচুর, বিজয় সরণিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা, এই ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করবেন? আমি কেন দেখব? আমি তো বিএনপির লোক, আমি তো চাইছি আওয়ামী লীগ যাক, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাক। আমি তো চাইছি হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ। এই ধানমন্ডি ভাঙছে কেন? শেখ মুজিব কে এসে এখানে গুলি করছিল নাকি হাসিনা করছিল? তো এই উত্তরটা তো হাসিনা দিবে বা আওয়ামী লীগ দিবে। যে 32 নম্বর বাংলো কেন? ইতিহাসের যে নষ্ট কীটেরা, এই উবায়দুল কাদের এরা উত্তর দিবে, আমি দিব কেন? এরা উত্তর দিবে। আর উত্তর দিবে ইতিহাস, যে যারা এটা ভাঙছে এরা ঠিক করছে না বেঠিক করছে। একটা লোক গুলি খাইয়ে মরছে, সব তো পালাইছ, গেলে কেন? কাজে এই উত্তরটা আমি দেব না। তবে ইতিহাস একদিন বিচার করবে যে বঙ্গবন্ধুর বাড়ি এই ধরনের করা ঠিক হয়েছে কিনা, কারা করছে, এটা কিন্তু খুঁজে বাইর করবো কিন্তু আস্তে আস্তে। রাষ্ট্রধর্ম এবং রাষ্ট্রভাষা নিয়ে আপনার অবস্থান, এ দুটোর কোনো প্রয়োজন আছে কিনা? শুধু আমরা মুসলমান দেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তা মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ কেন গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়? মালয়েশিয়াতে কেন ইসলামী শাসন নাই? উনি গণতন্ত্র। ইন্দোনেশিয়া তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান, জানেন নাকি? 23 কোটি মুসলমান। উনি গিয়া কন্ত দেখি যে ইসলামী শাসন করবো, দেখেন না কি করে, যান। বা ইরান রে জিগান, পাকিস্তান রে জিগান, পাকিস্তানে কেন বুড়াবুড়ির মাধ্যমে পার্লামেন্ট দিয়া এমপি কিনাকিনি করিয়া প্রধানমন্ত্রী হইতে হয়? তাহলে তো ইসলামী ঘোষণা দিয়ে হইতে পারত। সৌদি আরবকে কেন বলা হয় কেএসএ? কেএসএর এব্রিভিয়েশন কি? কিংডম অফ সৌদি আরবিয়া। কেন কিংডম? কেন এখানে আইসা সাধারণ মানুষকে ইসলামের যাদের ভোরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে আজান পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার কইয়া নামাজ পড়তে যায়, এইসব লোককে বিভ্রান্ত করেন। ইসলাম 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 ইসলাম। ইসলামকে এত ছোট করেন। ইসলামকে এত ছোট? ইসলাম কি পুকুর? ইসলাম কি ডুবা? ইসলাম হলো মহাসাগর, অনেক উপরে ইসলাম। সেই ইসলামকে আপনি এখানে প্রত্যেক কথায় বার্তায় ঢুকাইতেছেন প্রতিটি মানুষের মধ্যে। দেশটা জনগণের, আমি খুব ক্লিয়ার করে দিলাম, এই দেশটা হলো 18 কোটি মানুষের। কি বলে সাথে লেখা আছে, আর্টিকেলে লেখা আছে এই দেশের মালিক জনগণ। এরা বলে না এই দেশের মালিক আল্লাহ। আরে আল্লাহ তো মালিকই, সব কিছুর মাল্লা, সারা দুনিয়ার মালিক আল্লাহ। বলে কোরআনের সংবিধান হবে। আরে এই আমারই বাংলাদেশের 72-এর সংবিধানের সঙ্গে আপনি কোরআনের সংবিধানের কম্পিটিশন করেন। আপনি কোরআনকে কত ছোট করতেছেন? কোরআন কত মহান, কত পবিত্র, এটাকে আমার 72-এর সংবিধানের সাথে আপনি তুলনা করেন কেন? কম্পিটিশন করেন কেন? আপনি তো কোরআনকে ছোট করতেছেন। কাজে আমি বলি যে আপনারা ইসলামের কথা বলেন, তো ইসলামের কথা বললে আসুন, মাঠে আসুন, পাবলিককে জিজ্ঞাসা। তার মানুষ যদি চায় জামাত ইসলামরে ভোট দিবে, তারা শরিয়া আইন করবে, আমার কোনো আপত্তি নাই। বাঙালি জাতীয়তাবাদ নাকি বাংলাদেশি জাতীয়তাবাদ? দুইটাই। আমরা বাংলাদেশি বাঙালি, আর কলকাতারা হইল ভারতীয় বাঙালি। ওরাও কিন্তু নিজেদেরকে বাঙালি বলে না? কারণ আমি যে গানটা গাই এটা তো বাংলায় গাই, মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার যে গানটা, আমার যে জাতীয় সঙ্গীত, কি না কিসে কোন ভাষায় গায়? ও পশ্চিমবাংলার যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক। এটা কার গান জানেন? এটা মমতা ব্যানার্জির দলের জাতীয় দলীয় সঙ্গীত। তো ওরা যে এই গানটা গায় আর আমি যে গানটা গাই, দুইটা লেখককে, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। 99% বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। দেশটা স্বাধীন হয়েছে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের স্লোগান দিয়া। স্লোগানটা কি ছিল আমি বললে আবার আমার দল কি মনে করে, মানুষ কি মনে, শেষ স্লোগানটা কি ছিল? ছেলেটা যে যুদ্ধে মারা গেছে গুলি খায়া,
সে কি স্লোগানটা দিয়া সে শহীদ হয়েছে, সাহস হয় না না এই কথাটা বলতে? এত মিথ্যাবাদী আমরা হয়ে গেলাম জাতি হিসাবে। আজকে এই স্লোগানটা আওয়ামী লীগ দেয় বলে আমি দেই না। আওয়ামী লীগের মতো খারাপ মানুষেরা এই স্লোগানটাকে অপবিত্র করছে, চোরেরা এই স্লোগানটা দেয়, এই কারণে আমি দেই না। কিন্তু এটাই তো সত্য, ৭১-এর স্লোগানটা মুক্তিযোদ্ধার মুখে কি স্লোগান ছিল এটা বলে না কেন? হ্যাঁ, তো জয় বাংলা তো বাঙালি জাতীয়তাবাদের সর্বশেষ নিদর্শন। এইটা তো তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, এই যে তুমি কে আমি কে, এই যে স্লোগানের নির্যাসটার নাম কি? জয় বাংলা। একটা স্লোগানের মধ্যে সব বোঝা যায়। এই কারণে তো খুব গায়ে খুব জ্বালা। আমিও দেই না, আমি দেই না, কারণ যেহেতু আওয়ামী লীগাররা এটাকে নিজেদের দলের স্লোগান বানাইছে, এই কারণে আমি দেই না। আমি তো যখন আওয়ামী লীগ করতাম তখন তো দিতাম, এখন তো দেই না। আমি ২৮ বছর বা ৩০ বছর যাবত এই স্লোগান দেই না, কারণ এটা আওয়ামী লীগ নিজেদের স্লোগান বানায় ফেলছে। কিন্তু এটাই তো জাতীয় স্লোগান ছিল মুক্তিযুদ্ধের সময়। এটা যে স্বীকার করে না সে তো অসত্য কথা বলে। তো এই যে বাংলা ভাষাভাষী মানুষ, তাকে কি বলা হয়? বাঙালি। আর যারা আদিবাসী মানুষ বলো বা পাহাড়ি মানুষ বলো বা এটার উপজাতি মানুষ বলো, তারা তো ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে, তাদের অনেক ভাষা আছে। এই ভাষাকে আমি শ্রদ্ধা করি, তাদেরকে আমি শ্রদ্ধা করি। তো ৯৯% মানুষের যে ভাষা, আমাদের উদারতার জন্য, তাদেরকে নিয়ে চলার, 1%কে নিয়ে চলার জন্য জিয়াউর রহমান সাহেব বলছে, ঠিক আছে। জিয়াউর রহমান সাহেব কেন বলছে বাংলা দেশি যেদিন বলছে সেদিন কি কি যুক্তিটা জিয়াউর রহমান দিছে? বলছে আমরা তো রিয়েলি বাঙালি, ৯৯% মানুষ ঠিক আছে, কিন্তু রাষ্ট্রটা যেহেতু আমার রাষ্ট্রের পরিধির মধ্যে যেহেতু অন্য জাতিসত্তাও আছে, তাদেরকে আমরা দিতে চাই না। কাজে নৃতাত্ত্বিক জাতিসত্তায় আমরা ৯৯% লোক বাঙালি হইলেও রাষ্ট্রীয় সত্তায় আমরা বাংলাদেশি। কাজে আমি বাংলাদেশিও পছন্দ করি, বাঙালিও পছন্দ করি, আমি কোনোটা খেতে অপোজ করি না। কিন্তু একদম বাঙালি বাদ দিলে তো ছেলেরে মা বলতে শেখানো যাবে না।